হ্যালো এভরিওয়ান, আজকে আমাদের ট্যুরিস্ট ডেস্টিনেশন হচ্ছে ধামরাই। ধামরাই উপজেলাতে আছে অনেকগুলো জমিদার বাড়ি, মন্দির এবং একটি শতবর্ষী বটগাছ। একটি না, আসলে দুটি। সো এখানেই খুব বড় একটা রথও হয় এবং সেটার স্ট্রাকচার আছে। চলুন দেখে আসি সব কিছু। হ্যালো এভরিওয়ান, আজকে আমি এবং আমার একটা কাজিন মিলে যাচ্ছি ধামরাই উপজেলা ভ্রমণ করতে, যেটা আমাদের ঢাকা থেকে খুবই কাছেই অবস্থিত। সেখানে যে আমাদের প্রথম গন্তব্য হচ্ছে কয়েতপাড়াতে বণিক বাড়ি সহ আরও বেশ কয়েকটা জমিদারি স্থাপনা আছে, যেগুলো আমরা দেখব। সেখানে ওয়ার্ল্ডের সবচেয়ে সেকেন্ড বিগেস্ট রথ মেলা, সেটা নাকি আমাদের ধামরাইতে হয়। তো সেখানে ওই রথের স্ট্রাকচারটা আছে, ওইটাও আমরা দেখব। ওখানে বেশ কিছু মন্দির আছে কয়েকপাড়াতে, আমরা সেগুলোও দেখব। তারপর আমাদের নেক্সট ডেস্টিনেশন হবে পালিয়া জমিদার বাড়ি, যেটা হচ্ছে গিয়ে মুসলিম জমিদার বাড়ি। সেখানে একটা মসজিদও আছে, যে মসজিদের স্ট্রাকচারটা খুব সুন্দর। তারপরে হচ্ছে আমরা ইসমাইল দোকানে হচ্ছে ক্ষীরমোহন মিষ্টিটা ট্রাই করবো, যেটা ওখানকার নাম করা একটা মিষ্টি এবং খেতে নাকি খুবই সুস্বাদু, অনেকটা রসমালাইয়ের মতো। একটু বড় আকৃতির হচ্ছে গিয়ে মিষ্টিগুলো হয়, মালাইতে হচ্ছে গিয়ে ডুবানো থাকে। এরপর আমরা হচ্ছে গাঙ্গুটিয়া জমিদার বাড়িও দেখতে যাব, গাঙ্গুটিয়া এরিয়াতে। তো হ্যাঁ, আমি একটা জিনিস মিস করেছি। সেখানে একটা শতবর্ষী বট গাছ আছে। সেই বট গাছটা এরকম যে একটা বট গাছ আর একটা পাকড় গাছ মনে হয়। I don't know the exact name of that tree, but there are two trees. তাদের মাঝে নাকি বিয়ে হয়েছে। এটা খুবই অদ্ভুত একটা ব্যাপার যে গাছের বিয়ে হয়েছে। সো আমরা সেটা ডিসকভার করতে যাব। সেটা খুবই ফটোজেনিক একটা প্লেস, আবার হিন্দুদের জন্য তীর্থস্থানও। তো সেখানে যে অবশ্যই তাদের ধর্মের প্রতি শ্রদ্ধা রেখে আমরা জায়গাটা ভ্রমণ করব, ঠিক আছে, যাতে তাদের ধর্মীয় কোনো বিষয়ে আঘাত না লাগে। তবে হচ্ছে গিয়ে এইগুলো হচ্ছে আমাদের আজকের প্ল্যান। আর বালিয়া জমিদার বাড়িটাকে কেউ বালিয়াটি জমিদার বাড়ির সাথে কনফিউজ করবেন না। বালিয়াটিটা হচ্ছে গিয়ে মানিকগঞ্জ, যেটা এক্স্যাক্টলি ধামরাইয়ের পরেই কিন্তু মানিকগঞ্জ। তো সেটা একটা ডিফারেন্ট জমিদার বাড়ি বালিয়াটি, বাট আমরা যেটার কথা বলেছি সেটা হচ্ছে বালিয়া জমিদার বাড়ি। তো এগুলোই আজকে আমাদের দেখার প্ল্যান। ইনশাল্লাহ আশা করছি একটি ভালো ট্যুর হবে। আচ্ছা, আরও কয়েকটা জায়গা মিস করলাম মনে হয়। সেখানে একটা নাম করা রেস্টুরেন্ট আছে, সেখানকার জন্য নাম করা। সেটা হচ্ছে স্বপ্নপুরী জলকুটির রেস্তোরাঁ। সো সেটাতে আমরা ভ্রমণ করব, সন্ধ্যার নাস্তাটা করার জন্য সেখানে যাব সময় সাপেক্ষে। হ্যাঁ, ইচ্ছা আছে এবং হোপফুলি আমরা যেতে পারবো, বিকজ এত টাইম লাগার কথা না। আমি আশা করি আমরা ওখানে যেতে পারবো। এছাড়া বংশী নদীর তীরে জায়গাটা নাকি খুবই সুন্দর। ধামরাই উপজেলাটা নাকি বংশী নদীর তীরেই অবস্থিত। সো বংশী নদীর তীরে যদি যাওয়া পসিবল হয় সেটাও আমরা যাব। আরেকটা জিনিস বলতে ভুলে গেছি, আমরা হচ্ছে এই ধামরাইতে যাওয়ার জন্য যে বাসটাতে উঠেছি সেটা হচ্ছে সেলফি পরিবহন, কিন্তু এটার নাম সেলফি পরিবহন না হয়ে আমার মনে হয় গলাকাটা পরিবহন হওয়া উচিত। বিকজ এখানে জাস্ট গাবতলী থেকে ধামরাই পর্যন্ত যেতে ভাড়া নিতেছে 100 টাকা। আমার কাছে এটা ওয়ার্থ ইট মনে হয় না। আমার কাছে মনে হয় যে 50-60 টাকা হওয়া উচিত ভাড়া, ঠিক আছে। ডিলিংকে এর চেয়েও কম ভাড়া নেয়, বাট কি আর করার আছে। সো হচ্ছে আমরা যাচ্ছি বাসে। আসলে কথা বলাটা একটু ডিফিকাল্ট হয়ে যায়, এদিকে ওদিকে অনেক রকমের মানুষ থাকে, অনেক কনজারভেটিভ টাইপের মানুষ থাকে। তারপরেও চেষ্টা করলাম যতটুকু কথা বলার। এরপরে আমরা পৌঁছে ডিরেক্টলি রাজবাড়িতে, রাজবাড়ি জমিদার বাড়ি আর কি, সেই জায়গাটায় পৌঁছে আমাদের নেক্সট
ডেস্টিনেশনটা নিয়ে কথা বলবো। তো ধামরাই নামার পর আমরা হচ্ছে গিয়ে পার পার্সন 10 টাকা অটো ভাড়াতে একটা শেয়ার অটোতে কায়েতপাড়া যাচ্ছি। এই অটোটা আমাদেরকে কায়েতপাড়া নামিয়ে দিবে এবং এরপর আমরা কায়েতপাড়ার সব জমিদার বাড়িগুলো দেখতে পাবো। 10 টাকা অটো ভাড়া শুনে হয়তো বুঝতে পারছি যে কত কাছে আমাদের। অলরেডি আমরা দেখতে পাচ্ছি রথের স্ট্রাকচারটি, যেটাকে কেন্দ্র করে ধামরাইতে সেকেন্ড লার্জেস্ট রথ মেলা হয়ে থাকে, ওয়ার্ল্ডের সেকেন্ড লার্জেস্ট। এখানে আমরা দুর্গা দেবীর একটি প্রতিমাও দেখতে পাচ্ছি। আর সামনে আগালে আমরা একটি ভবন দেখতে পারবো পুরাতন, যেটিকে আমি এখন জুম করে দেখাচ্ছি। সেটাও অ্যাকচুয়ালি বণিক বাড়িরই একটা অংশ, যেটা সেখানকার লেখা পড়ে বুঝলাম সেটার মালিকানাই আছে, কিন্তু এই ভবনটি আলাদা। আর এই পাশে যে ভবনটি দেখছেন সেটা বণিক বাড়ির পাশেরই বাড়ি, যার নাম গৌরব ভবন। আর ওই যে সাদা বাড়িটা সেটা হচ্ছে বণিক বাড়ি। গৌরব ভবনটাও কিন্তু কম সুন্দর না, কিন্তু সবচেয়ে বেশি সুন্দর বণিক বাড়ি। চলুন বণিক বাড়িটা দেখাই আস্তে আস্তে। আনফর্চুনেট এটাই যে বণিক বাড়িতে আমরা ঢুকতে পারিনি। বণিক বাড়িতে আসলে আপনাকে দুর্গাপূজার 10 দিনই অনলি ঢুকতে দেবে, জনসাধারণের জন্য উন্মুক্ত। এছাড়া আপনিও যে পাশে 2টা দরজা খোলা থাকে, ওখানে সামান্য করে ঢুকে পিতলের কিছু তৈজসপত্র, পুরাতন মূর্তি দেখতে পাবেন, কিন্তু পুরো বাড়ির ভেতরে আপনাকে ঢুকতে দেবে না। তারপরেও বাইরের থেকে দেখেই স্বাদ মিটিয়ে নিয়েছি। অসাধারণ সুন্দর একটি বাড়ি। এই পুরোপুরি বাড়ির স্ট্রাকচারটা দেখলে বুঝবেন কত নিখুঁতভাবে এই বাড়িটি তৈরি করা হয়েছে। এর পাশেই একটি মন্দিরও কিন্তু আছে, যেটি খুবই সুন্দর, এবং এটিই সেটি। তো আমরা কয়েকপাড়ার জমিদার বাড়িগুলো এবং মন্দিরগুলো দেখার পরে এখন যাচ্ছি 60টা বটগাছ দেখতে। তো ওখানকার অনেকগুলো অটো মামা এত বেশি ভাড়া চাইতেছিল প্রত্যেকটা স্পটের জন্যই, যে মানে খুবই আনরিজনেবল লাগছে আমার কাছে। আমি এখানে আগে আসি নাই, বাট আমি এতটুকু তো বুঝতে পারি যে এত ভাড়া হওয়ার কথা না, ঠিক আছে। প্রত্যেকটা স্পটের জন্য 500-600 এরকম চাইতেছে। পরে অবশেষে একটা রিক্সা পাইছি, মানে অটো রিক্সা, যেটা 300 চাইছে 60টা বটগাছ দেখাইতে। আমি জানি না যে মানে 60টা বটগাছের ওইদিকে নিয়ে যেতে, আমি জানি না যে এটাও ফেয়ার ভাড়া কি না। আমি গেলে বুঝতে পারবো যে আসলেও এত বেশি ভাড়া হওয়ার কারণটা কি। কারণ এর আগে আমি যতগুলো জায়গা ঘুরেছি, প্রত্যেকটা জায়গায় একটা জায়গা থেকে একটা জায়গা, একটা স্পট থেকে আরেকটা স্পট খুবই কাছে ছিল। তো আমাদের আসলে মানে এইরকম লেভেলের অটো ভাড়া কোথাও দিতে হয় না। তো দেখে আগে, আমি জানি না বাজারে ঘুরাবে কিনা অন্যান্য জমিদার বাড়িগুলো দেখা, বাট চেষ্টা তো থাকবেই যে অন্যান্য জমিদার বাড়িগুলো এবং অন্যান্য স্পটগুলো দেখা। তবে মনে হচ্ছে না যে এই লেভেলের ভাড়া দিতেছি সব কিছু কভার করতে পারবো। আবার কখনো এসে অন্যগুলো দেখে যাইতে হবে, দেখি কতটুকু পসিবল হয়। কখনো কখনো ডেস্টিনেশনের থেকে রাস্তাটা সুন্দর হয়ে যায়। এখানে রাস্তার চারপাশ সুন্দর, কিন্তু রাস্তাটা সুন্দর আমি বলবো না। অনেক ভাঙাচূড়া ছিল 60টা বটগাছ যাওয়ার রাস্তাটা, বাট যাওয়ার পরে মন জুড়ে গিয়েছে। যদিও আরেকটু পরিষ্কার পরিচ্ছন্নতা আশা করেছিলাম, এবং জায়গাটা অতটা অপরিষ্কারও না, যেহেতু এটা হিন্দুদের একটা তীর্থস্থানের মতন, তো ওনারা মোটামুটি পরিষ্কারই রেখেছে, বাট আরও একটু পরিষ্কার হলে ভালো হতো। আর যাওয়ার রাস্তাটা বাবা, এত ভাঙাচোরা রাস্তা আমি এর আগে কখনো দেখিনি। আমি বেশ কিছু জায়গায় ঘুরেছি, কিন্তু আমার বলতেই হবে এটা আমার এ পর্যন্ত দেখার সবচাইতে বেশি ভাঙাচোরা রাস্তা। তো এখন আমরা এসে পড়েছি 60টা বটগাছ এরিয়াতে। এখানে হচ্ছে একটা বট গাছ এবং একটা পাকড় গাছ। এই পাকড় গাছ বলে নাকি কি বলে, মানে সিমিলার নেম, মানে আমি এখন নেমটা রিকল করতে পারতেছি না, বাট সিমিলার নেম। তো এদের হচ্ছে গিয়ে বিয়ে দেওয়া হয়েছিল, এবং হচ্ছে গাছে গাছে
মানে বিয়ে দেওয়া হয়েছে এবং হচ্ছে হিন্দুরা এটাকে অনেক মানে একটা ধর্মীয় স্থান হিসাবে গণ্য করে এবং এখানে ওরা পূজা অর্চনা করে। এই হচ্ছে পুরা এরিয়াটা। আসলে 60টা বটগাছই আমাদের লাস্ট ডেস্টিনেশন এবং এরপর আমরা ঢাকায় ফিরে যাব। ইভেন খাওয়া দাওয়াটাও আমাদের ঢাকায় ব্যাক করে করতে হবে, বিকজ হচ্ছে এখানে মানে যেই জমিদার বাড়িগুলো আমরা ঘোরার উদ্দেশ্য করে আসছিলাম না, এখানে আমাদের বাজেটে কুলাচ্ছে, বিকজ হচ্ছে এরা এত আনরিজনেবল ভাড়া চায়, ঠিক আছে, মানে অতিরিক্ত ভাড়া চাচ্ছে। ফার্স্ট অফ অল বুঝাই যাইতেছে, আরেকটা হইতেছে এরা ঠিকমতো চিনেও না। যদি ভাড়ার বিষয়টা মানে বাজেটটা একটু কনসিডার করতামও, কিন্তু মানে এখানকার এই যে অটো ট্যাক্সি এদের তো ভালো মতন চিনতে হবে যে কোথায় কোন জমিদার বাড়িটা। জমিদার বাড়িগুলোর নাম বললেও চিনতেছে না ঠিক মতো, ঠিক আছে। বলতেছি বালিয়া জমিদার বাড়ি, বলতেছে বালিয়াটি জমিদার বাড়ি, যেটা সাটুরিয়াতে মানিকগঞ্জে পড়ে, ঠিক আছে। কিন্তু আমি বলতেছি ধামরাইয়ের বালিয়া জমিদার বাড়ির কথা, চিনতেছে না। আমি বলতেছি গাঙ্গুটিয়া জমিদার বাড়ি যাব, চিনতেছে না। অবশেষে এক লোক এই যে 60টা বটগাছ এই এরিয়াটা চিনলো, আর এখন হচ্ছে এখানে ঘুরতে আসলাম। আর এটাই শেষ। এখন আমরা হচ্ছে কিছু ছবি ক্লিক করে ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়ে দিব। এখানে আমি ছাড়াও আরও কয়েকজন আছে দেখতেছি যে ঘুরতে আসছে। সো জায়গাটা সুন্দর, আরও সুন্দর হতে পারতো যদি আরেকটু পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখা যেত। তো ঢাকা থেকে ধামরাই আসার সময় যেই বাসটায় আসছি সেই বাসটা তো ভালোই গলা কাটছে, 100 টাকা করে পার হেড নিছে। বাট তখন আমি ডি-লিঙ্কের বাসটা পাই নাই, বাট ফেরার সময় ফরচুনেটলি ডি-লিঙ্কের বাসটা পেয়ে গেছি এবং এটা আমাদেরকে 60 টাকা পার হেডই চার্জ করতেছে। সো উই আর লাকি যে আবার গলা কাটা খেতে হতেছে না। এমনিতেও ধামরাই আসার পরে গলা কাটার পরে গলা কাটা খাইছি। আর যতগুলো জায়গা টার্গেট করছি ততগুলো জায়গা তো দেখতে পারি না, ওটার একটা আফসোস থাকবে। তারপরেও মনে হয় দর্শনীয় 2টা জায়গা দেখতে পারছি, এটাই এখন যা আল্লাহ রিজিকে রাখছিল ওটাতেই সন্তুষ্ট। ভবিষ্যতে যদি এদের রাস্তাঘাট আরও ভালো হয় এবং মানে এখানকার অটোওয়ালারা যখন সব কিছু ভালো মতন চিনবে, তারপরে মনে হয় আবার আসা হবে। আমি গুগল ম্যাপ বুঝি, বাট অতটা ভালো বুঝি না, যেটা মানে টু বি অনেস্ট। তো হচ্ছে আমি যে গুগল ম্যাপ ধরে যাব সেটাও পারতেছিলাম না। আমার কাছে গুগল ম্যাপটা একটু কনফিউজিং লাগে সামটাইমস। তো ওই অটো মামা এগুলোর উপরেই আমার রিলাই করতে হয়, বাট এরা নিজেরাই যদি জায়গা ভালো মতো না চিনে তাহলে আমার কি করার। আমাদের ট্রিপটা খুবই জলদি শেষ হয়ে গেছে। আমরা বাসা থেকে লাঞ্চ নিয়ে গেছিলাম, বিকজ আমরা একটা আইডিয়া করছিলাম যে ওখানে ভালো রেস্তোরাঁ পাওয়া যাবে না। যদিও 2-1টা সার্চ করে গেছিলাম, যে শুনি ওগুলো নাকি বন্ধ। তো আপনারাও যদি কখনো ধামরাই ঘুরতে আসেন, আমার সাজেশন থাকবে যে সাথে লাঞ্চটা আপনারা নিজেরাই ক্যারি করে আইনেন। হ্যাঁ, এই যে আমরা ওখানে লাঞ্চ করছি আমাদের নিজেদের বাসার থেকে আনা, হ্যাঁ, কারণ যেটা যাওয়ার উদ্দেশ্য ছিল সেটা বন্ধ। ইভেন ওটা তো সন্ধ্যার নাস্তা করতে তো পারি, সন্ধ্যা পর্যন্ত থাকিই নাই অ্যাকচুয়ালি। সো এখন চলে যাচ্ছি ঢাকায়, যে কোনো একটা রেস্তোরাঁয় বসে খেয়ে তারপরে বাসায় চলে যাব। ট্রিপটা যতটুকু মজার